নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা উপলক্ষেই আমাদের আজকের নিবেদন শারদীয়ার আনন্দ। রচনায় এবং উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে শারদীয়ার আনন্দ। বাপরে, কি ভিড় মেট্রোতে! উঠতে গিয়ে একেবারে নাজেহাল হতে হলো। এখন বসার জায়গাও তো... আরে, ওই তো অভি এই মেট্রোতে আসছে। আরে বাহ, ওকেই বরণ বলে দেখি। হাই, কিরে ওই! আরে হ্যালো, দেখতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, আমাকে বলছেন? আজ্ঞে হ্যাঁ। ও, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে... কি বললি? বলছি, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। তুই আমাকে চিনতে পারছিস না? না, মানে ঠিক... দেখ, নাটক করবি না একদম। দেব না ধরে এমন। দেবেন? দেবেন মানে? আপনি কি বলছেন ঠিক বুঝতে... ঘুষি দেবো একটা, ঘুষি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোর সামনে, সিটটা তো ছেড়ে দিলেই না, উল্টো বলছিস চিনতে পারছি না। ও, আপনি বসবেন? বেশ, আমি দাঁড়িয়ে যাচ্ছি। এর জন্য আবার ঘুষি মারার কি দরকার ছিল ম্যাডাম? তুই মানে আপনি সত্যিই আমাকে চিনতে পারছেন না? না ম্যাডাম, পারছি না। আপনি কে বলুন তো? কোনো সেলিব্রিটি নাকি যে চিনতে হবে? না না, আই এম এক্সট্রিমলি সরি। কিছু মনে করবেন না দাদা। ইটস ওকে। আপনি কি বসবেন? নো নো থ্যাঙ্কস। চূড়ান্ত অপ্রস্তুতে পড়ে গিয়ে ভিড় ঠেলে ওখান থেকে সরে এলাম। আমি চিরকালই জিন্স টপে অভ্যস্ত, তাই খোলা চুল আর শাড়ি সামলাতে একটু অসুবিধাই হচ্ছিল বই কি, কিন্তু তার থেকেও বেশি অসহ্যকর হয়ে উঠল এই পরিস্থিতিটা। ওহো, দেখেছেন, পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমার নাম রাই। দিল্লিতে একটা কলেজ থেকে ম্যাথমেটিক্স নিয়ে এবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন 1 বছরের গ্যাপ নেব মাস্টার্সের প্রিপারেশনের জন্য। এই গ্যাপ কেন? অনেক পড়ে ফেলেছি দাদা, তাই এই গ্যাপ। আর সেই জন্যই পাক্কা 3 বছর পর আবার ফিরে এসেছি কলকাতায়, আমার নিজের শহরে। আর এখন চলেছি আমার সেই ছোটবেলার বন্ধু তথা বর্তমানে ক্রাশ অভির সাথে ফার্স্ট ডেটে। অভি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করেছে। পোস্ট গ্র্যাজুয়েশনটা বলেছে যাদবপুরেই সারবে। আমরা দুজনে একই স্কুলে, একই ক্লাসে, এমনকি একই সেকশনে পড়তাম। অভি বরাবরই পড়াশোনায় খুব ভালো। 2-1 ছাড়া ওর তেমন কোনো বন্ধু ছিল না কোনোদিনই। আর দেখতেও ছিল গোলগাল, শান্তশিষ্ট টাইপের। মানে এক কথায় যাকে বলে সুবোধ বালক। আর উল্টো দিকে আমি অবস্থান করতাম একেবারে ঠিক এই বিপরীত মেরুতে। গোদা বাংলায় যাকে বলে বখাটে গোছের মেয়ে। ক্লাসের লাস্ট বেঞ্চটা যেন আমার জন্যই রাখা থাকতো। আর পড়াশোনাতেও ছিলাম মোটামুটি। আমি যে কি করে ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, সে কথা যাকে বলে মা দুর্গাই জানেন। যাই হোক, গোটা স্কুল লাইফে ওই নাদুস সুবোধ বালক অভিকে সেভাবে পাত্তা দিইনি। সত্যি বলতে স্কুল ছাড়ার পর ওর কথা একরকম ভুলেই গেছিলাম। তাই 2 বছর আগে যখন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পেলাম, তখন চিনতেই পারিনি ওকে। প্রোফাইলের নাম লেখা ছিল অভিরূপ চ্যাটার্জি। ডিপিটা জুম করে দেখলাম পরনে একটা ব্ল্যাক জিন্স আর হোয়াইট শার্ট, জিম করা ফিগার, গালে হালকা দাড়ি, চোখে সরু একটা কালো ফ্রেমের চশমা, আর বেশ লম্বা। মানে বেশ একটা ইয়ে ব্যাপার আছে ছেলেটার মধ্যে, বুঝলেন তো? মানে ওই আর। অতএব ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। এরপর বেশ কিছুদিন সব চুপচাপ, কেউই কাউকে কোনো রকম মেসেজ করিনি। আস্তে আস্তে অভির পোস্টগুলোতে আমি রিয়্যাক্ট করতে শুরু করলাম।
যদিও কমেন্ট করতে পারিনি। আরে উড়নচণ্ডী হলেও আমার তো একটা লজ্জা টজ্জা আছে নাকি? যাই হোক, যত সময় যেতে লাগলো ছেলেটাকে কেমন যেন চেনা চেনা মনে হতে লাগলো। এক আধবার তো মনে হলো যে এই হয়তো সে, কিন্তু সেই নাদুস নুদুস সুবোধ বালক ছেলেটার সাথে এই স্মার্ট হ্যান্ডসাম অভিরূপ চ্যাটার্জিকে কিছুতেই যেন মেলাতে পারছিলাম না। এর প্রায় 4-5 দিন পরের ঘটনা। ঘড়িতে তখন রাত 10টা। মেসেঞ্জারটা অন করে দেখলাম অভিরূপ চ্যাটার্জি নামের পাশের জলজল করছে সবুজ বাতি। ব্যাস, আর কিছু না ভেবে মেসেজটা করেই ফেললাম। হাই, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, চেনেন আমাকে? বেশ কিছুক্ষণ পর বেজে উঠল আমার মেসেঞ্জার টোন। চিনি। স্কুলে তুই আমার ক্লাসমেট ছিলিস। সেদিন ফাইন ফ্রেন্ড অপশানে তোর আইডিটা দেখলাম, তাই পাঠিয়েছিলাম রিকোয়েস্টটা। আই থিঙ্ক ইউ ডোন্ট মাইন্ড। ঠিকই ধরেছি, এই সেই অভি। কিন্তু না, এত তাড়াতাড়ি তো ধরা দিলে চলবে না, একটু না চেনার ভান তো করতেই হবে। অতএব লিখলাম, আমরা ক্লাসমেট ছিলাম। কোন কোন ক্লাস বলুন তো? ক্লাস 5 থেকে 10। তাই নাকি? কিন্তু আপনার নামটা তো ঠিক চিনতে পারছি না। আরে, আমি অভিরূপ। অঙ্কের সত্যম স্যার আমাকে সুবোধ বালক বলে ডাকতো, মনে পড়ছে? এরপর আর না চেনার ভান করে থাকা যায় না। তাও একটা অবাক হওয়ার ভান করে লিখলাম, ওয়েট আ মিনিট, কি তুই সেই নাদুস নাদুস সুবোধ বালক অভি? ইয়েস, আমি সেই। কি বলছিস ভাই, তোকে তো চেনাই যাচ্ছে না একেবারে। কি ট্রান্সফরমেশন রে তোর, বাপ রে! হা হা হা, তা বটে। তবে তুই কিন্তু একই আছিস। আমি তো নিজেকে একরকমই রাখতে চাই সব সময়, বাট তোকে আমি তো চিনতেই পারিনি। আচ্ছা, তুই যদি চিনেই থাকিস তো এতদিনে একটা মেসেজ পাঠাতে কি অসুবিধা হয়েছিল? হালচাল পাল্টালেও ক্যাবলামিটা একই রকম রয়ে গেছে দেখছি। পাগল নাকি? মেসেজ করলে যদি ঝাড় খাই? স্কুলে কেমন ছিলিস সে আর আমি কি ভুলে গেছি? তবে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর থেকে আমার কথা ভাবছিস, এটা জেনে কেমন কেউকেটা ফিলিং হচ্ছে, বুঝলি? হ্যাঁ রে, তোর ভুল বকার স্বভাবটা এখনো যায়নি না রে? হেব্বি স্মার্টভাবে মেসেজটা পাঠালেও মনে মনে একটু লজ্জাই পেলাম। যদিও অভিপক্ষে সেটা বোঝার কোনো উপায়ই ছিল না, তবে এভাবে নতুন করে আবার বন্ধুত্ব গড়ে উঠল দুজনের। আমরা দুজন তখন দুটো আলাদা শহরে থাকি, ফলে একবার দেখা করার ইচ্ছেটা যেন আরও প্রবল হয়ে উঠল। অভিকে কয়েকবার ভিডিও কলের কথা বলেছিলাম বটে, কিন্তু ও বাচ্চাদের মতো জেদ ধরেছিল, হয় সামনাসামনি দেখা করব, নয়তো না। অগত্যা চতুর্থীতে বাড়ি ফেরার পর আজ অষ্টমীর দিন আমাদের দেখা করার সময় এবং জায়গা ঠিক হয়েছে বিকেল 5:30টায়, শ্যামবাজার মেট্রোর 3 নম্বর গেটের বাইরে। পরবর্তী স্টেশন শ্যামবাজার, প্ল্যাটফর্ম ডান দিকে। अगला स्टेशन श्यामबाजार, प्लेटफॉर्म दाहिने तरफ। द नेक्स्ट स्टेशन श्यामबाजार, द प्लेटफॉर्म इज ऑन द राइट साइड। শ্যামবাজারের অ্যানাউন্সমেন্ট শুনেই সব সামলে নামার প্রস্তুতি নিচ্ছি। ওমা, দেখি সেই ছেলেটা উঠে দাঁড়িয়েছে। এরপর ভিড় ঠেলে মেট্রো থেকে নামলাম, তবে ছেলেটাও নামলো কিনা সেটা আর দেখতে পেলাম না। ওই ছেলেটার কথা যত ভাবছি মাথা তত গরম হয়ে যাচ্ছে। এখন কি করি? হ্যাঁ, অভিকে একটা ফোন লাগাই। হ্যাঁ, তুই কোথায়? যেখানে কথা হয়েছিল চলে আয়, দেখতে পেয়ে যাবে। তুই কি ওখানে পৌঁছে গেছিস? প্রশ্নটা খুবই বোকা বোকা হয়ে গেল না? এলেই তো দেখতে পাবি। এই জন্যই স্কুলে তোকে সহ্য হতো না, জানিস তো? সে তুই আর তোর সহ্য ক্ষমতার ব্যাপার।
আমি এখানে কি করব? কি আর করবে, ছেড়ো। কোথায় যেন শুনেছি হাঁটতে হাঁটতে উল্টো পাল্টা বগলে হাঁটা স্পিড কমে যায়। কে আমার বিজ্ঞ ড্যাশ এলো রে? এই শোন না, মেট্রোতে না। ফোনটা রেখে আগে সামনে আয়, তোকে একটু দেখি আগে, তারপর সব শুনবো, কেমন? উফ, রাখতো, আসছি আমি। কথা মতো মেট্রো স্টেশনে 3 নম্বর গেট দিয়ে বেরোলাম। ভিড়ের মধ্যে এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখি, ও মা, মেট্রোর সেই ছেলেটা। রাগে মাথা থেকে পা পর্যন্ত পুরো জ্বলে গেল। এই ছেলেটা এখানে কি করছে? ভাবতে ভাবতেই ফোন লাগিয়ে দিলাম অভিকে। আমি শুনতে পাচ্ছি ফোনটা কাছাকাছির মধ্যেই বাজছে। এদিক ওদিক দেখছি, আবার চোখ গেল ছেলেটার দিকে। এই কি, ওই যে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করলো। হ্যালো। আপনারাই বলুন এবার ঠিক কী করা উচিত আমার? ফোনটা কেটে সোজা বাড়ি ফিরে যাব, নাকি সোজা সামনে গিয়ে ফাটিয়ে এক থাপ্পড় মারব? আমি ফোনটা কানে ধরে জাস্ট বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। আর ওদিকে অভি, অর্থাৎ মেট্রোর সেই ছেলেটা, ফোনে হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে তাকিয়েই চলেছে এদিক ওদিক। কিছুক্ষণ এভাবে চলার পর বাবুর সুনজর পড়লো আমার ওপর। চোখ পড়তেই দেখি বাবু বেশ হাসি হাসি মুখ করে জিভ টিভ কেটে আমার দিকে এগিয়ে আসছেন। আমি আর চুপ থাকতে পারলাম না। অভিমান মেশানো কাঁদো কাঁদো গলায় বললাম, শোন, আমি চললাম বাড়ি, এই হিসেবটা তোলা রইল। আরে আরে রাই, যাস না, পুরো কথাটা তো শোন। কি শুনবোটা কি? ভরা মেট্রোতে ওইভাবে কথা শুনিয়েও শান্তি হয়নি তোর? আর কি শোনাতে চাস তুই? শোন না, রাগ করিস না প্লিজ। আজ তো দুর্গাপুজোর অষ্টমী, বল, চণ্ডী পুজো তো নয়। দুজনেই যে এক, সেটা বোধহয় তোর জানা নেই না? আছে, সব জানা আছে, সব বলবো তোকে, কিন্তু এখানে না, ওদিকটা চ প্লিজ। না, আমি সোজা বাড়ি যাব, আর কোথাও না। আর তোর সাথে তো নয়ই। আচ্ছা, সে না হয় যাবি, কিন্তু তার আগে আমাকে কথাগুলো বলার সুযোগটা দে অন্তত। এই ভিড়ে আর দাঁড়াতে পারছে না, প্লিজ ওদিকটায়। অভির কথাটা শেষ করতে না দিয়েই গট গট করে হাঁটা লাগালাম রাস্তার ধারে একটা ফাঁকা জায়গা দেখে। আমাকে দেখে অভিও পেছন পেছন প্রায় ছুটে চলে এলো আমার কাছে। অতঃপর তুলনামূলকভাবে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে ওকে বললাম, এবার বল, কি বলবি? হ্যাঁ মানে বলছি, মানে ইয়ে সব হয়ে গেলে বল, আমি বাড়ি যাব। এই না না, দাঁড়া দাঁড়া, বলছি আই অ্যাম সরি। বেশ, তারপর? আসলে না, কি হয়েছিল বলতো, তোকে দেখে না আমি চিনতেই পারিনি তখন। বাহ, অসাধারণ। আচ্ছা, এর পরেও তুই এক্সপেক্ট করিস আমি তোর সাথে ঘুরবো? না না, তুই পুরোটা শোন আগে। বল। দেখ, তোকে স্কুলে দেখেছি শর্টস কাটে, আর এখন তোকে সব ছবিতেই মোটামুটি দেখছি শার্ট প্যান্ট ক্রপ টপ এইসবে। তাই আজ হঠাৎ করে এই পাট ভাঙা শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, এসব দেখার পর তোকে চিনতে না পারাটা কি খুব অস্বাভাবিক বল? কথাটা ভালো লাগলেও বলার ধরনটায় আবার মাথাটা গরম হয়ে গেল। একেবারে ঝাঁঝিয়ে উঠে বললাম, এই ন্যাকামি করিস না তো। অষ্টমীর দিন বেরোচ্ছি, শাড়ি পরবো না তো কি নাইটি পরে আসবো নাকি? অদ্ভুত তো। আর তোকে তো আমি কোনোদিন এরকম পাজামা পাঞ্জাবিতে দেখিনি। তাই বলে কি মেট্রোতে তোকে চিনতে আমার কোনো অসুবিধা হয়েছিল? আরে ভাই, ওই জন্যই তো তুই কোনো মর্তের মানবী নয়, সাক্ষাৎ দেবী। কোন দেবী সেটা অবশ্য তুই জানিস। অভি, ভালো লাগছে না কিন্তু। কথাটা বলেই আমার চোখ থেকে জল পড়তে লাগলো। এই জল আনন্দের না দুঃখের, সেটা তখন আর মাথায় এলো না। শুধু ভাবতে লাগলাম, এই কি আমার ক্লাসের
সেই চুপচাপ সুবোধ বালক অভিরূপ চ্যাটার্জি, নাকি ওর মুখোশ পরা অন্য কেউ, যে তার কথার জাদুতে সব রাগ, অভিমান, দুঃখ এক নিমিষে ভুলিয়ে দিতে পারে। এসব ভাবছি এমন সময়ে আবার অভি বলে উঠল, আরে আরে, আজ অষ্টমী, একটু পরেই সন্ধি পুজো শুরু হবে। মা দুর্গা একেবারে রুদ্রমূর্তি ধারণ করবে অসুরকে বধ করার জন্য। এরকম একটা মোমেন্টে না না, তোর চোখে জলটা মানাচ্ছে না একদম। তার চেয়ে বরং এই নে, হাতটা পাত। কেন হাত পাততে যাব কেন? পাততে বলেছি, পাতবি, নে পাত। পাতলাম হাতটা। পাঞ্জাবির পকেট থেকে একটা ক্যাডবেরি বের করে আমার হাতে দিল অভি। আমি তাড়াতাড়ি বললাম, এ কি, আবার এসব কেন? জানিস না, যে কোনো কিছুর শুরুয়াত সবসময় মিষ্টি মুখেই হওয়া উচিত। তা বটে, তা এখানে কিসের শুরুয়াত হচ্ছে শুনি? আমাদের সম্পর্কের। এবার আমার খুব লজ্জা লাগতে শুরু করলো। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললাম, ধ্যাত, কি যে বলিস না। শোন না, চকলেটটা দে আমাকে। মানে? এটা তো আমার, তোকে দিতে যাব কেন শুনি? তোকে নিজের হাতে খাইয়ে দেব, তাই। না অভি, এটা একটা পাবলিক প্লেস, এখানে একদম ওসব করবি না। বেশ, করব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যেটা বলবো সেটাই বলতে হবে আমার সাথে। মানে? বেশ বল। আমি আমি তোকে তো তোকে ভালোবাসি। ভালো? হ্যাঁ, তুই না। আটকে গেলে তো চলবে না, হয় তুই বলবি, নয়তো সবার সামনে চকলেটটা খাইয়ে দেবো। আরে ধুর, এরকম একটা ব্ল্যাকমেল করলে কি করে বলি? বেশ, করব না, বল। আমি তোকে ভালোবাসি। ইয়েস, থ্যাংক ইউ দুর্গা মা। এবার চল, অষ্টমীর প্যান্ডেল শপিংটা শুরু করা যাক। বাগবাজার দিয়ে শুরু করি। আমার ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরল অভির বাঁ হাতটাকে। দুজনের অপর দুটো হাত ডুবে গেল একে অপরের মধ্যে। আমার চোখের সামনে অষ্টমীর সন্ধ্যার এই জমজমাট কলকাতা তখন আস্তে আস্তে পরিণত হচ্ছে এক মায়ার নগরীতে। আমি একবার চারপাশটায় চোখ বুলিয়ে নিলাম। দেখলাম আমাদেরই মতো অসংখ্য কাপল ছাড়াও লাখ লাখ মানুষ তখন হেঁটে চলেছে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে। সকলের শাড়ি, পাঞ্জাবির কালারগুলো হয়তো আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে তখন একটা জিনিস কিন্তু কমন, আমাদের চোখের এই অনাবিল আনন্দটা, যার নাম শারদীয়ার আনন্দ। শেষ হলো শারদীয়ার আনন্দ। রচনায় সায়ন্তন দাস, গল্প পাঠে এবং রায়ের ভূমিকায় ইপ্সিতা দাস, অভিরূপের ভূমিকায় অয়ন বন্দ্যোপাধ্যায়, মেট্রো ঘোষকের ভূমিকায় রূপা সরকার, এডিটিং, পরিচালনা ও উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। আমাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই রূপা সরকারকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আর ধন্যবাদ জানাই আপনাদের সকলকে গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। আর গল্পকথার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মায়ের কাছে প্রার্থনা করি এই দুর্গাপুজো সকলের খুব ভালো কাটুক। ধন্যবাদ।